স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 52 ঘণ্টা পর নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ মুক্ত, শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধের আশ্বাস। রাজধানীর গুলশানে 2 জন হত্যার পেছনে পূর্বশত্রুতা ও লুটপাট, মামলার মূল আসামি রিমন গ্রেফতার। এবং ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হুমকিতে বাড়ছে উত্তেজনা, জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রশাসনের আশ্বাসে প্রায় 52 ঘণ্টা পর নবীনগর চন্দ্রা সড়কের আশুলিয়ার থেকে অবরোধ তুলে নিয়েছে বার্ডস গ্রুপের শ্রমিকরা। অন্যদিকে অবরোধ তুলে নিয়েছে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখা শ্রমিকরাও। পুলিশ জানায়, আশুলিয়ার বাইপাল এলাকার বার্ডস গ্রুপের শ্রমিকরা বকেয়া বেতন ভাতার দাবিতে গত সোমবার থেকে নবীনগর চন্দ্রা সড়কে অবস্থান করছিল। উদ্বুদ্ধ পরিস্থিতিতে বুধবার দুপুরে সেনাবাহিনী সহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। এরপর নবীনগর চন্দ্রা সড়কে শুরু হয় যান চলাচল। অন্যদিকে চন্দ্রা এলাকায় বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। পরে দুপুরে সেনাবাহিনীর আশ্বাসে সড়ক থেকে অবরোধ তুলে নেয় তারাও। আশুলিয়ায় নবীনগর চন্দ্রা সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে পোশাক কারখানার শ্রমিকরা। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এম এ হালিম। হালিম, প্রায় 52 ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়েছে। অবরোধ তুলে নেওয়ার পর নবীনগর চন্দ্রা সড়কের এখনকার অবস্থা কেমন দেখছেন, আর আজ কি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা সেটিও জানাবেন। আফরিন, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, এই 52 ঘণ্টা অবরোধের পর কিন্তু এই নবীনগর চন্দ্রা মহাসড়ক একেবারে অচল হয়ে গিয়েছিল এবং এই 52 ঘণ্টার যানজটের কারণে কিন্তু এখনও কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়নি। কারণ আপনি জানেন যে এই নবীনগর চন্দ্রা মহাসড়ক একটি ব্যস্ততম সড়ক এবং এখানে প্রায় সময় যানজট লেগেই থাকে। সেই হিসেবে কিন্তু এই 52 ঘণ্টার যানজটে যে পরিবহনগুলো পড়েছিল সেগুলো কিন্তু এখনও অনেক জায়গায় আটকা রয়েছে এবং তারা ধীর গতিতে চলছেন। এবং সেই সাথে শ্রমিকদের সাথে 1টার দিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এখানে কথা বলে। সেখানে সেনাবাহিনীর সদস্যরা ছিল এবং সেখানে ঢাকা জেলা পুলিশ পরে সেখানে যোগদান করেন এবং সব মিলে তারা শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল আস্তে আস্তে স্বাভাবিক হয়। এবং তারপর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নবীনগর মহাসড়কে কিছু যান চলাচল চললেও কিন্তু ধীর গতিতে এবং অনেক ক্ষেত্রে যান চলাচল বন্ধ হয়ে যায়, কারণ এখানে প্রচুর যানজট, প্রচুর যানবাহন এখানে আটকা পড়েছিল এবং সেই যানবাহনগুলো এখনও স্বাভাবিক গতিতে চলাফেরা চলছে না। এবং তার একটি বিষয় যেটি আপনি বলছিলেন, এর বাইরে কিন্তু শিল্পাঞ্চলে আমরা আজকে কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং আমরা যেটি জানতে পেরেছি আজকে কয়েকটি কারখানা যেটি 13-এর 1 ধারা এবং সাধারণ ছুটিতে রয়েছে। তাছাড়া শিল্পাঞ্চল আজকে মোটামুটি আমরা শান্তই দেখেছি। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই নবীনগর চন্দ্রা মহাসড়ক যে অবরোধ করেছে, সেই অবরোধের এখানে যারা ছিলেন শ্রমিকরা, তারা বার্ডস গ্রুপ নামে একটি কারখানা, সেই কারখানার শ্রমিকরা মূলত বকেয়া বেতনের দাবিতে তারা এই টানা 52 ঘণ্টা তারা এই সড়কে অবস্থান করছেন। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। আপনি আশুলিয়া থেকে মহাসড়কের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন এম এ হালিম। 8.5 ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। বুধবার সকাল 6টার দিকে লাইনচ্যুত ট্রেন উদ্ধারের পর ঢাকা ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে মঙ্গলবার রাত 9:30টার দিকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন ত্রিশালের ধলা রেল স্টেশনে লাইনচ্যুত হয়। গফরগাঁও রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ কার্তিক চন্দ্র রায় জানান, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে রিলিফ ট্রেন পাঠানো হয়। ক্ষতিগ্রস্ত রেল লাইন সংস্কারের পর সকাল 6টায় ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। কুড়িগ্রামে ধরলা, দুধকুমার, তিস্তা ও ব্রহ্মপুত্র সহ 16টি নদ নদীর পানি সমতলে হ্রাস পাওয়ায় জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চলের বসতবাড়ি ও সড়ক থেকে বন্যার পানি নেমে যাওয়ায় বন্যা কবলিত মানুষজন আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে। বন্যার পানি কমতে থাকায় ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে নদী ভাঙন শুরু হয়েছে। তবে নওগাঁয় নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের বসতবাড়ি ও ফসলের ক্ষেত। মরিচ, করলা, বেগুন সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
দখল দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের মধ্য দিয়ে বয়ে যাওয়া অধিকাংশ নদ নদী। জেলায় 50টিরও বেশি নদী থাকলেও বর্তমানে অস্তিত্ব মিলেছে প্রায় 30টির। এসব নদীর দুপাশে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। নদী রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। এক সময়ের খরস্রোতা শাখা বরাক নদী, এতে চলাচল করত লঞ্চ ও ট্রলার। এই জলাধার ঘিরে গড়ে ওঠে হবিগঞ্জের নবীগঞ্জ শহর। স্থানীয় ব্যবসা বাণিজ্যের মূল মাধ্যম ছিল এই নদীপথ, কিন্তু কালের পরিক্রমায় গত 4 দশকে এই নদী হারিয়েছে যৌবন। নৌকা দিয়ে আমরা আইছি, থানাঘাটও গেছি, একটা নৌকা গেছে, একটা নৌকা আইছে, এখন তো একটা নৌকা যাবে পথ নাই। যদি এই অবস্থা থাকে আর 2-4 বছর পরে পানি যাওয়ার পথ থাকতো না। গুলা থাকতো, ফাটির গুলা থাকতো, বাজারে জমজমাটা ছিল, আড়তদারি চলতো এই বাজারে। এখন এইগুলা কিচ্ছু নাই। এই নদী গুমুজুরে যাইতে গিয়া আমি এখন সামনে গিয়া নদীটা ব্লক হয়ে গেছে। একই অবস্থা খোয়াই, আউড়া, কুশিয়ারা ও করাঙ্গি সহ অন্যান্য নদীগুলোর। জেলায় 50টির বেশি নদী থাকলেও এখন টিকে আছে 30টির মতো। দখল দূষণ আর ভরাটের কারণে বাকিগুলো বিলীন হয়ে গেছে। নদী আটে গেছে, শুরু হয়ে গেছে, এখন নৌকা চলাচল করে না, বদ্ধ হয়ে গেছে। মানে এখন বাড়ি ঘর মানাইয়া মনে করো জাল দড়ি এগুলো দিয়া আটানো হয়ে গেছে, মাটি ফেলে ভরাট করে গেছে। নদী তো নাই, খাল বিল খালও হওয়া যান না, কারণ এটা বর্তমানে বড়তে এমন খরচা হয়েছে যা মানে একটু মেঘ দিলে আমরা 22 লেগে যায়। দখলদারদের উচ্ছেদের মাধ্যমে নদীগুলো রক্ষার আহ্বান পরিবেশ কর্মীদের। ড্রেজিং করুন এবং নদীর বাঁধগুলো ঠিক করুন, নদীর দখলদারকে উচ্ছেদ করে আমাদের নদীগুলো আগে যেরকমভাবে প্রবাহিত হতো, অতখানি যদিও বা নাও হোক, কিন্তু তার থেকেও আরেকটু বেশি, অন্তত 4 ভাগের 3 ভাগ প্রবাহিত হোক। নদী রক্ষায় খননের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে আমরা অতি সত্বরই এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের ব্যবস্থা করব। এই নদীর বিষয়ে, খননের বিষয়ে আমাদের একটা পরিকল্পনা রয়েছে। যেহেতু নদীটা দূষিত নদী, সেহেতু দূষণটা রোধ করে তারপরে যদি আমরা এই নদীটা খনন করতে পারি, তাহলে নদীটা পূর্ণ আগের অবস্থায় ফিরে আসবে। শুধু আশ্বাস নয়, জেলার নদ নদী রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। দীপ্ত বার্তা কক্ষ। মহালয়ার মধ্য দিয়ে আজ শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। মহালয়া পিতৃপক্ষের শেষক্ষণ এবং মাতৃপক্ষের সূচনাকাল হিসেবে পরিচিত। নারায়ণগঞ্জে আমলাপাড়া সর্বজনীন পূজা কমিটির সার্বিক তত্ত্বাবধানে এবার ব্যতিক্রম ধর্মী মহালয়ার আয়োজন করা হয়। ভোরে মন্ত্রপাঠের মধ্য দিয়ে এই মহালয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ভক্তরা উলু দিয়ে চণ্ডীপাঠ ও বিশেষ পূজা অর্চনা ও সাংস্কৃতিক নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে এই মহালয়া পালন করেন। মহালয়ায় শত শত ভক্তরা মন্দিরে ভিড় জমায়। আগামী 9 অক্টোবর ষষ্ঠীতে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। 13 অক্টোবর বিজয় দশমীতে প্রতিমা বিসর্জন ও বিজয়া শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব। হেলিকপ্টার থেকে ছাত্র জনতার ওপর গুলি চালানো হয়নি, শুধু টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। বুধবার রাজধানীর কারওয়ান বাজারে ব্রিফিংয়ে এ কথা জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। এ সময় সাগর রুনি হত্যা মামলা তদন্ত সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যান তিনি। গত 28 সেপ্টেম্বর রাজধানীর গুলশান 2-এর একটি মুদি দোকানের ভেতর থেকে দোকানের মালিক মোহাম্মদ রফিক ও কর্মচারী মোহাম্মদ সাব্বিরের মরদেহ উদ্ধার করে পুলিশ। রুমন নামে একজনকে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে ধরার পর র্যাব বলছে পূর্ব শত্রুতা ও দোকানের মালামাল লুট করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়। তার সাথে চুক্তি হয়েছিল তারা রুমনকে কিছু টাকা পয়সা দিবে এবং সেই লোভেই সে মূলত এই দুজন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে এবং তাদেরকে হত্যা নিশ্চিত করার পরে পরবর্তীতে আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখতে পাই যে ওই বাসায় যে সকল মালামাল ছিল, যে বাসার যে সকল দোকানের যে মালামালগুলি ছিল, বাসার যে মালামালগুলি ছিল, এগুলি পরবর্তীতে তারা উদ্ধার করে একটি ভ্যান ভাড়া করে সেগুলো সেখান থেকে নিয়ে যায়। এক প্রশ্নের জবাবে র্যাব জানায়, ছাত্র জনতার আন্দোলনে যাদের সম্পৃক্ততা আছে ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। হেলমেট পরে হামলা চালানো 30 থেকে 40 জনকে শনাক্ত করা হয়েছে। র্যাবের মুখপাত্র জানান, আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে শুধু টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, গুলি চালানো হয়নি। অস্ত্র ইন আউট রেজিস্টার আছে, তারপর যেখানে রেজিস্টারগুলি আছে
সেগুলো বিশ্লেষণ করা হয়েছে। তার মাধ্যমে আমরা কিন্তু রিপোর্ট দিয়েছি এবং সেখানে আমরা বলেছি আমরা হেলিকপ্টার থেকে শুধুমাত্র টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছি। এবং আরেক প্রশ্নের জবাবে র্যাবের মুখপাত্র জানান, সাগর রুনি হত্যাকাণ্ড তদন্তে গঠিত টাস্ক ফোর্সকে প্রয়োজনে সহায়তা দেবে র্যাব। তবে মামলা তদন্তে নিজেদের ব্যর্থতার দায় নিতে নারাজ সংস্থাটি। উদাসীনতা বা গাফিলতা আমি এভাবে বলতে চাই না। আমি বলতে চাই যে আমাদের প্রতি যে দায়িত্ব ছিল, আমরা সেই দায়িত্বে বা আমাদের যে সামর্থ্য যতটুকু ছিল সেই সামর্থ্য সবটুকু দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। তদন্ত করার জন্য আরও এক্সপার্টদের সমন্বয়ে একটা টিম গঠন করা হয়েছে। সেখানে যদি র্যাবের দরকার হয় র্যাব সেখানে সহায়তা করবে এবং সেই টিমটাকে একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময় পরেই সরকার যে সকল যে সময়সীমা বেঁধে দিয়েছে তার মধ্যেই আমরা কাজ করব। পূজাকে কেন্দ্র করে যেন কোনো নাশকতা না হয় সেজন্য ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে র্যাব বলছে, প্রতিমা বিসর্জনের দিন নিরাপত্তা আরও জোরদার করা হবে। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা সমাপ্ত ঘোষণা করেছে ইরান। বুধবার ভোরে তেহরান জানিয়েছে আর কোনো উস্কানি না আসলে ইসরায়েলের ওপর হামলা চালানো হবে না। অপরদিকে তেহরানের হামলার জবাবে প্রতিশোধের অঙ্গীকার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। চরম উত্তেজনা বিরাজ করছে ইরান, ইসরায়েল ও লেবানন ঘিরে। একে অপরকে লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা চালানো হচ্ছে। তেল আবিবে মঙ্গলবার 180টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এর জেরে ইরানকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান বড় ভুল করল, এর জন্য দেশটিকে চরম মূল্য দিতে হবে, কারণ আমাদের প্রতিরক্ষা অনেক সুদৃঢ়। অতীতে একাধিকবার এর প্রমাণ দিয়েছি যে আমাদের ওপর হামলা চালাই, আমরা তার ওপর হামলা চালাবো। আর ওয়াশিংটন বলেছে দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের সঙ্গে এমনভাবে কাজ করবে যাতে ইরানকে চরম পরিণতি ভোগ করতে হয়। ইরান বলছে গাজা ও লেবাননে ভয়াবহ হামলার পাশাপাশি হামাস, হিজবুল্লাহ ও ইসলামিক রেভলিউশনারি গার্ডের নেতাদের হত্যার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। নতুন করে ইসরায়েল কোনো উস্কানি না দিলে ইরান আর হামলা করবে না বলেও জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান ইস্যু নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আজ একটি বৈঠক ডেকেছে। এরই মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। গেল 6 আগস্ট তালা ভেঙে লুটপাট করা হয় বাংলাদেশ উশু ফেডারেশনে। এর প্রতিবাদে দোষী ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বর্তমান কমিটি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে পুরো ঘটনার চিত্র প্রদর্শন করা হয়। উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন দাবি করেন, চীন থেকে পাওয়া বিভিন্ন ক্রীড়া অনুদান চুরি করা হয় ওই ঘটনায়। 2010 সালে নারী কেলেঙ্কারির দায়ে বহিষ্কৃত উশু ফেডারেশনের সদস্য দিলদার হোসেন দিলু সহ চায়না চেম্বারের সাবেক পিয়ন মেজবাউদ্দিন এই ঘটনার সাথে জড়িত। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় পল্টন মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। 52 ঘণ্টা পর নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ মুক্ত, শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধের আশ্বাস। রাজধানীর গুলশানে 2 জন হত্যার পেছনে পূর্বশত্রুতা ও লুটপাট, মামলার মূল আসামি রিমন গ্রেফতার। এবং ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হুমকিতে বাড়ছে উত্তেজনা, জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ। এই ছিল এখনকার মতো। পরবর্তী নিউজ আপডেট বিকেল 4টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।